কথা খুব কেয়ারফুল। লাইভে চলে আসছি মাকে নিয়ে, আমার মাকে নিয়ে আজকে লাইভে আসলাম। আমি আজকে ক্যামেরার সামনে থাকছি না, ভাবলাম যে অনেক যুদ্ধ করে মার কাছে আসতে হয়, অনেক যুদ্ধ করে আসতে হলো, অনেক দিনের কাজ পরিকল্পনা গুছানো। আর মার সকাল বিকাল একবার ফোন, কাউকে পাচ্ছি না। সকাল বিকাল ফোন, সকালে হইলে বিকালে বুঝাই, বিকালে হইলে সকালে বুঝাই, ভাই আমি আসতেছি, আমার কাজগুলা গুছাই। আমি যে নাবিশ্বাস হয়ে যাচ্ছি এগুলো তো আমার মা বুঝে না। তো কখন আসবে? আসতেছি, আজকে শরীরটা খারাপ লাগতেছে, কালকে সকালে আসবো। সকালে বলে আবার রাত হয়ে যায়, আসা হয় না। তো যাই হোক, এভাবে চলছে জীবনটার আরেক নাম, জীবনের আরেক নামই এরকম দিন। আচ্ছা মা, তো আমি আসলে তো তোমার কাউকে পাচ্ছি না কেন দেখি, একটা মানুষ কাউকে যদি পাইতাম, একটা বন্ধু কাউকে পাইতাম। আচ্ছা মা, আমি আসতে দেখি তোমার এক একটা গান, আমাকে দেখলে মনে হয় তোমার গানের ফোয়ারা আসে। কালকে থেকে দেখি আরেকটা গান গাচ্ছ। কতবার আসছিলাম যে তুমি এটা গাইছিলে, কোনটা গানটা? ওই যে আমারও পরানো যাহা চায়, না? এটা করছিলে না? আমারও পরানো যাহা চায়, গতবার তোমার ছিল না কণ্ঠে, এবার একটা আরেকটা শুনতেছি। তো এবার যে গানটা তুমি আমি আসার পর যে তোমার মনের মধ্যে যে গানটা আসছে, এটা তুমি কার কাছ থেকে শুনছো? তুমি 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 এইটা নাকি শৈশবে কারো কাছে, কারো মুখে তোমার শোনা গানটা? তোমার মাসি গান? তোমার মাসি তোমার মার বোন? মানে কয়টা জেনারেশন? আচ্ছা আমি বলতেছি মানে তোমার জেনারেশন কয়টা? আমার বাচ্চা, আমি, আমার আগে তুমি, তোমার আগে তোমার মাসি, তাইলে মেবি মেবি 5-6টা জেনারেশন। তোমার মাসির মুখে প্রথম শুনেছো, তুমি গাইতে না? মাসি খুব, মাসিও একা গাইতেন? তোমার মাসির নাম কি? বিনাপানি শ্যাম চৌধুরী। ওই যে কোথায়, উত্তরবাগ? ইন্দ্রেশ্বর, ইন্দেশ্বর, ইন্দেশ্বর উত্তরবাগের বিনাপানি শ্যাম চৌধুরী। ওই 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 ইয়ে নাকি বাংলাদেশের সুব্রদেব, এদের এরা সুব্রদেবের কি ইয়ে, কি কি এরা তো সুব্রদেবের ঘরের, জানি না, মানে একদম কাছাকাছি রিলেটেড, একদম একই ঘরের। ও আচ্ছা। শুভ্র, শুভ্র আর ইয়ে শুভ্রদেবের আর মাসিদের মুখে, কুমকুম মাসিদের মুখে শুনি। ওই কুমকুম মাসি আছে নাকি কি জানি, দেখতেছে মনে হয়। তোমার মশার তো বোন সিলেট থেকে। তো তোমার মাসির নাম কি? বিনাপানি শ্যাম চৌধুরী। গানটা গাইতেন? তুমি তোমার ছোটবেলায় শুনছো? যে গানটা কিন্তু লেখা হয়েছিল 1945 সালে। এই গানটা কিন্তু 1945 সালে লেখা হয়েছিল। গানটা কিন্তু 1945 সালে লেখা। এবং তোমার, রাখো, তোমার 1945 সালে গানটা লেখা হইলে কি হয়েছে? তোমার জন্ম কিন্তু সেই সময়, ওই সময়টাতে তোমার শৈশব কৈশোর কাটতেছে। তখন এই গানটা এত হিট করেছিল, জয় জয়াকার এই গানটা। আর তোমার মাসি তো তখন, তারা তো গাবেই। তোমার মাসি তো তখন 16-17 বছর বয়স হবে। তোমার মাসিকে তখন বিয়ে হয়েছিল? মাসি ভুলে গেছো? মাসি তখন বিয়ে হয় নাই না? ছোট, তোমার মাসি তখন বিয়ে হয়েছে কিনা কি জানি, হয়তো বিয়ে হয়েছে বা হয় নাই। তো তোমার মাসির ছেলের মেয়ে তো সবাই আছে? সবাই নাই, বিউটি মাসি তো মারা গেছে। বিউটি মারা গেছে, বিউটি হার্ট অ্যাটাক করলো না? আর কে মারা গেল? আর আর তো সবাই আছে। কুমকুম মাসি, পুরবী মাসি, বাপ্পা মামা, তারপরে শিবু মামা, চম্পু মামা, এই দুজন আছে লন্ডন, আর এই দুজন, একজন আছে নিউ ইয়র্ক। হ্যাঁ, তার তো সবাই আছে। শঙ্কু তো আছে সিলেট। তোমার মশার তো ভাই? আচ্ছা, আপন মশার তো ভাই। দিদিমারা তো দুই বোনই ছিলেন। প্রমোদিনী, প্রমোদিনী, প্রমোদিনী তোমার মার নাম, আর বিনা পানি হইলে তোমার মাসির নাম। আচ্ছা, একজনকে পাইছি মনে হয়, কে আসছে দেখি। আচ্ছা, সাউন্ডটা শোনা যাচ্ছে? প্লিজ একটু বলেন না। কে জানি একজন আসছেন, সাউন্ডটা শোনা যাচ্ছে। মাকে নিয়ে একটু লাইভে আসলাম, আমি আসতেছি না, আমি আজকে আসছি না। মাকে নিয়ে লাইভে আসলাম, আমি কথা বলছি, আমার কথা শুনে অতিষ্ঠ হয়ে যাবেন। আচ্ছা, এই গানটা সেই সময়ের মা প্রখ্যাত গীতিকার, গীতিকবি, যে মানে যার জীবন এতটাই, আমি ওই দিন পড়েছি, আমার মনে নাই, যে মোহিনী চৌধুরী, মোহিনী চৌধুরীর লিখা এই গানটা। এবং সে মা জানো এটার সুর কে দিয়েছিলেন?
সুর কে দিয়েছিলেন জানো? কালকে বলছিলাম না তোমাকে, এটা সুর কে দিয়েছিলেন তোমার মুখে গানটা শুনে? এটা সুর দিয়েছিলেন ইয়ে ওই যে কমল দাশগুপ্ত। কমল দাশগুপ্ত অন্য কেউ না হলে ফিরোজা বেগমের হাজব্যান্ড। কমল দাশগুপ্ত বাবার মুখে শুনেছি আমি, শুনেছি পরে তো জানছি, প্রথম শোনা বাবার মুখে কমল দাশগুপ্তের কথা। বাবাই বলতেন কমল দাশগুপ্ত ফিরোজা বেগমকে বিয়ে করেছে। তুমি তো জানো সব, তুমি কথা বলো না কেন? তোমার আমার ছোটবেলা মানে তোমার চোখের সামনে না সব? বাবা এইসব আলাপ করতেন না সব সময়? তোমার শুধু মনে থাকে না, মনে থাকে না, মনে তুমি তো বলতেই চাও এগুলা। আচ্ছা, কথাটা বলিও না, মনে থাকে না। এই গানটা 1945 সালে লেখা হয়েছিল মোহিনী চৌধুরী। আর শিল্পী প্রথম এই গানটা কণ্ঠে নিয়েছিলেন চৌধুরী সত্য চৌধুরী। প্রথমে এই গানটা কণ্ঠে নিয়েছিলেন সত্য চৌধুরী। আমি আজকে আমার আমার কি নেট নাই না কি, আমি তো কাউকে পাচ্ছি না, দেখি কেউ দেখি অ্যাড হচ্ছে না। তো গানটা একটু করো না মা, একটু করো, করো, 2টা লাইন করো না। একটু শোনা, তুমি শোনা শোনা না, তুমি সব ভুলে গেছো, তুমি গাইতে এগুলো ভালো একটা সময়ে। কে জানি একজন আসছে, একটু শোনা, একটু কমেন্টস করেন না দাদা, শোনা যায় কিনা? সুমনা দেখছে, সুমনা একটু লিখে দে তো, তুই প্রত্যেকদিন দেখোস কিন্তু কিচ্ছু লিখিস না, একটু লিখে দে তো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ব্রিং দেম অন ক্যামেরা, সুমনা চৌধুরী, ব্রিং দেম অন ক্যামেরা, দেখি। না রে, এটা পারছি না, ব্রিং দেম অন ক্যামেরা, এটা কীভাবে আনে আমি তাই তো জানি না রে। জানি না, আমি চেষ্টা করেছি, আসবে কিনা আমি জানি না। এডিং, সুমনা তো ডিক্লাইন করলি। হাই, ক্যামেরার সামনে আসলে কি হয় রে সুমনা? আচ্ছা মা, করো গানটা। পৃথিবী আমারে চায়, রেখো না বেদে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর, প্রণয় তোমার মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে তো ভোর, প্রণয় তোমার মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে তো ভয়, এই সুমনা লেখছিস উইকেন? আচ্ছা ঠিক আছে। ডুবি যায়, ফুল ঝরে যায়, মধুরাতি হবে ভোর, তুলে দাও প্রিয়া, একটু সাউন্ড দিয়ে করো। তুলে দাও বাহুডোর, পৃথিবী আমারে চায়, রেখো না বেদে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর, সবার মনের। সবার মনের দীপালি জ্বালাতে, যেদিন আপনি জ্বলে, যে দীপ আপনি জ্বলে। সবার মনের দীপালি জ্বালাতে, যেদিন আপনি জ্বলে, কেন আজ? কেন আজ তার রেখে রেখো বলো, তোমার আচল চলে, তুলে। শুনো নাকি? শুনো নাকি ওই আজ দিকে দিকে হায়, কত মধু কাঁদে, কাঁদে কত ক্যামেরার দিকে সোহায়, তাকাও মা। পথ ছেড়ে চলে দাঁড়া, অনয় সাথে চল, মুছে নাও আখি দূর, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে চাই, রেখো না বেদে আমায়,
ভেরি গুড। কত আগের গান, কত তোমার ছোট্টবেলার গান। একদম তো ভুলে আর গেছি, সব প্র্যাকটিস ভুলে নাই, গেছি। সারা জীবন সব ভুলে গেছো সংসারে পড়ে গ্রামে এসে। আচ্ছা, তারপরেও মা অনেক সুন্দর গেয়েছো, অনেক ধন্যবাদ। সুমনায় লিখছে নাইস। সুমনা আমার এখানে এখানে আমেরিকায় আমরা একসাথে কাজের জায়গায়, সে এখনো আছে, আমি চলে এসেছি। তো তুমি আর আমি একবার একসাথে গাই, চলো এই গানটা, বিখ্যাত গান। পৃথিবী আমারে চায়, রেখো না বেদে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে চায়, রেখো না বেদে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। প্রণয়ে তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে তো ভয়। মা আমার, তুমি শুনে থাকিও। প্রণয়ে তোমার মিছে নয়, মিছে নয়। তুমি মা, আমি আমি বলি আমাকে, প্রণয়ে তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে এত ভয়। পথ ছেড়ে দাঁড়াও, নয় সাথে চলো। তারপরে কি? চাঁদ ডুবে যায়। ও, চাঁদ ডুবে যায়। চাঁদ ডুবে যাবে, ফুল ঝরে যাবে, মধুরাতি হবে ভোর, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। সবার মনের দীপালি জ্বালাতে, যে দীপ আপনি জ্বলে, কেন আজ তারে ঢেকে রাখো বলো, তোমার আঁচল তলে। শুনো নাকি ওই আজ দিকে দিকে হায়, কত বধূ কাঁদে, কাঁদে কত অসহায়। তার পথ ছেড়ে দাঁড়াও, নয় সাথে চলো, মুছে নাও আকিলুর, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে চাই, রেখো না বেদে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। তোমার তোমার ছোট্টবেলায় তুমি শুনেছো তোমার মাসির মুখে, গানটা লেখা হয়েছে 1945 সালে। আর তোমার মাসিরা তখন হইলো 15-16 বছর বয়সে, 17 বছর হার্ডলি। তোমার সেই সব মানে তোমার মাসির বয়স হার্ডলি 17 বছর। তো কি বলতাম আমি, কত ইতিহাস, কত যুগ পরম্পরায় সব চলছে। ভুলে গেছি তো, কি পারি। এই শব্দটা তোমার না বললে বারবার হয় না ক্যামেরায়, সব ভুলে গেছি, ভুলে গেছো তো জানি, মানে এগুলাকে এটা কেন বলো? আচ্ছা, আচ্ছা রাখো। আর আরেকটা যে আমার আমার এই বইটা কিন্তু আমি তোমাকে ডেডিকেট করছি, উৎসর্গ করছি। এই যে বরফ চাদর, আমি উৎসর্গটা একটু পড়ি। এই যে বরফ চাদর বইটা, এটা কিন্তু তোমাকে ডেডিকেট করা। আমি পড়ি, মাঝে মাঝে আমার মায়ের মৌনতা খেয়াল করি। একদিন ভয়ে ভয়ে মাকে জিজ্ঞেস করি, একদিন মনে আছে তোমাকে মহাখালীর বাসায় জিজ্ঞেস করেছিলাম যে, মা তোমার বাবার কথা, তোমার বাবার কথা তোমার মনে পড়ে, তুমি কি বলেছিলে? আমার মা কে জিজ্ঞেস করি, মা তোমার পিতার কথা মনে পড়ে? মা বললেন আবছা আবছা। আমার মায়ের বয়স যখন 4 কি 5, তখন আমার মাতামহ সুরেশ দেবরায় সেলুব্রেল ম্যালেরিয়ায় মারা যান। তোমার বাবা মারা গিয়েছিলেন কিসে? সেলুব্রেল ম্যালেরিয়ায়। তখন তোমার বয়স 4-5, এরকমই তো, 5-6। একটু মানে বেশি। তুমি নাকি, তুমি তুমি হাঁটতে আর মাসি কাঁধে উঠতো, তোমরা তো মামাসি যমজ বোন।
আমার আচ্ছা, স্বামী নাই, আমরা দুই তুমি তুমি আর মাসি আর কি, সরস্বতী মাসি আর তুমি, তোমার ও নাম তো লক্ষ্মী। লোকজন। আমার মায়ের বয়স যখন 4 কি 5, তখন আমার মাতামহ সুরেশ দেবরায় সেলুব্রিল ম্যালেরিয়ায় মারা যান। হ্যাঁ, বড় অসময়ে আমার পিতা আমার মাকে শূন্য করে পরপারে পাড়ি জমান। অতি শৈশবে পিতৃহারা, অল্প বয়সে স্বামীহারা আমার আজন্ম দুঃখী মহিষী মাতা গৌরী দেব লক্ষ্মীকে এই বইটা আমি বরফ চাদর উৎসর্গ করেছি। এই বইটা আমি উৎসর্গ করেছিলাম তখন তোমাকে, এবং আমি তখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম মহাকালীর বাসায়। তো সেখান থেকে একটা কবিতা তুমি পড়ো তো, অমৃত কামনা, ধরো। এই যে কবিতার শিরোনাম অমৃত কামনা। অমৃত কামনা। হ্যাঁ, পড়ো। ভালোবাসার রক্ত সাগর দুলা অমৃত কামনা, দংশন জ্বালা নিরবধি নিশ্চিন্ন চেতনা, জ্বলে প্রাণ পুড়ে বন, ধাউ দাউ দানা বল, দাউ দাউ দাবানল। ধাউ দাউ দানা নল, দাবানল দাবানল আগুন। হুম, দাউ দাউ দাবানল বলো, ধাউ দাবানল। দাউ দাবা নল, চকিত চুক। চকিত ছুপ শিরা উপশিরা টন টন শিহরণ, মাতাল দুরন্ত বাতাস দুর্বার চেতনা ঢাকে, অসীম অনন্তে বিশুভ দিগন্তে দিগন্তে রেখা স্বপ্ন হাঁক, রেখা স্বপ্ন হাকে। হাঁকে। এলোকেশি চুলে দৌড়ে ছুটে প্রেয়সী প্রিয় লাগি, শান্তির শান্তির সাজ সাজ নিরে নিরে অসীম অসীম কামনা কামনা মাগি। মাগি, ভালোবাসার রক্ত সাগর দোলা অমৃত কামনা। দেখি, এই যে এই কবিতাটা, এই বইটা পুরো আমার মাকে আমি ডেডিকেট করেছি এবং আমার মা উৎসর্গ করেছি, এবং মা যে কবিতাটা পড়েছেন এটা হলো শিরোনাম অমৃত কামনা। যেমন আমি একবার পড়ে শোনাই ফেলতেছি। ভালোবাসার রক্ত সাগর দুলা অমৃত কামনা, দংশন জ্বালা নিরবধি নিশ্চিন্ন চেতনা, জলে প্রাণ পুড়ে বন, দাউ দাউ দাবানল, চকিত চোখ শিরা উপশিরা টন টন শিহরণ, মাতাল দুরন্ত বাতাস দুর্বার চেতনা ঢাকে, অসীম অনন্তে বিষুব দিগন্তে রেখা স্বপ্ন হাকে, এলোকেশি চুলে দৌড়ে ছুটে প্রেয়সী প্রিয় লাগি, শান্তির সাজ নিরে অসীম কামনা মাগি, ভালোবাসার রক্ত সাগর দুলা অমৃত কামনা। আমি একটু তাড়াতাড়ি করছি কারণ এই বয়সে বুঝেন তো আমার মাও ধৈর্যহারা হয়ে যায়, এসে মাকে আবার কখন আমি আবার চিৎকার দিয়ে উঠবো। আচ্ছা, আচ্ছা মা, একটা জিনিস কি জানো, তুমি স্পষ্ট করে মনে করো যে আমার শৈশবে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু বেশি কীর্তন আর নজরুলের চর্চা হতো না। না, না, তুমি স্পষ্ট করে বলো, তুমি হ্যাঁ হু বলবা না। না, রবীন্দ্রনাথের গান খুব একটু কম ছিল ওই তুলনায়। যেমন ওই রবীন্দ্রনাথ দাস একটা গান করতেন না, রূপসাগরে ডুব দিয়েছে মনে পড়ে তোমার অরূপ রতন আশা করি, রবীন্দ্রনাথের গান। এ? ভুলে গেছি, না, এটাও মনে পড়ে। এই শব্দটা তুমি বারবার বলো, ভুলে গেছো, তোমার তো এটা বলার দরকার নেই, আমি তো মনে করাই দিচ্ছি, ভুলে গেছি বারবার কেন বলো। আচ্ছা, আরেকটা গান মনে আছে যে সবসময় গাইতেন, নিখিল ভুবন মোর ঘিরিল আধার কুতা চাঁদ ও আমার, মনে পড়ে? মনে পড়ে তো কিছু ভুলে আর গেছি। ওই গানটা মনে পড়ে তোমার, এই যে আজ কোন কুলে আজ বিড়ল তরি এটা এখন। এটা তো আমরা পুরানো তুমি গান। নিজেই তো গাইতে, এটা এটা তো প্রথম তোমার মুখে আমি শুনেছি। ঠিকই আছে। এই তখন না এই গানগুলো না এত জয় জয়াকার, কোন কুলে আজ বিড়ল তরি এখন সোনার গায়ে, আমার ভাটির তরি আবার কেন উজান যেতে চায় না মা। হ্যাঁ, মনে পড়ে? মনে পড়ছে না। মনে পড়ছে? কারার এই লৌহ কপাট, মনে এটা পড়ছে? এটা আমার ভালো লাগে। আরেকটা কোন গান গাইতে বলো তো? মধুর আমার মায়ের। মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। এটা তুমি বেশি গাইতে না, গাইতে না? সত্যি করে বলো। ঠিক আছে। মধু, ঠিক আছে, বড় করে বলো, লাউড অন স্ক্রিন বলো। মধুর আমার মায়ের হাসি, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখ জোরে। আরেকটা গাইতে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আরেকটা গান কি গাইতে বলো তো, আমি সব বলতে পারবো, তোমার মেমোরিতে আমি এনে দিচ্ছি, তোমার তো সব ভুলে যাও। আরেকটা গান কোনটা গাইতে বলো তো? মোরা আর জন্মে হংস মিথুন ছি। দেখো আমার মেমোরি, দেখো সেই ছোট্টবেলা 5-6 বছর বয়সে তোমার মুখে আমি গানগুলা শুনছি, এরপরে শুনছি টেলিভিশনে রেডিওতে। আর সেই সময় শুনবো না কেন মা, সেই সময় তো এই গানটা, এগুলার তো জয় জয়াকার ছিল, ছিল না? আর আমার কাকা কোন গানটা গাইতেন, বাবা কি বাজাতেন বলো? তুমি বলো, কালকে বললে না আমাকে, আমি তো ভুলে গেছিলাম। বাবা বাজাতেন মৃদং, আর গ্রামের মানুষ সবাই মৃদং আর করতাল, আর আমার কাকা গাইতেন এই গানটা। কোনটা গাইতেন বলো তো? ও তো ভুলে গেছো, ওই যে ভুলে গেছো, ওই যে ওই গানটা আমি কালকে বলছিলাম না তোমাকে, এই যে এই গানটা রাখো। হ্যাঁ, এই গানটা আমার কাকা কি সুন্দর গাইতেন মা, তোমার মনে পড়ে? তোমার কাকা খুব ভালো গান গাইতেন।
আমার কাকা কত ভালো গান গাইতেন, আর তখন তো আকাশবাণীতে এগুলার জয় জয়াকার। আচ্ছা এটা রাখো, আমি তোমাকে দিচ্ছি। বা আমার কাকা, এটা না, আমার কাকা যে গানটা গাইতেন রাখো, আমি দিচ্ছি। ওই যে, ওই যে, একবার বিরাজ গো মা, বলো, এটা বলো না, একবার একটা লাইন বলো। একবার ওটা, এই যে ওইটা, এটা, একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে। এটা আমার কাকা। ঠিক আছে। তোমার, এটা কই, গানটা কই? তোমার ভুবন ভরা রূপটি একবার, বলো না, তোমার ভুবনে ভরা রূপটি একবার দেখে নেই মানয়নে, হৃদি কমলাসনে, তোমার ভুবনে ভরা রূপটি একবার দেখে নেই মানয়নে, হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে। এই গানটা গাইতেন আমার কাকা। মা, ওই যে মনে পড়ে তোমার ওই যে ইয়েরা আসতো, ওই যে আমার বাড়িতে দারোগা, ওই যে দরাজ মিয়া আসতেন গল্লা নিয়ে নিয়ে। ঠিক আছে। আর মা, তোমার ওই যে এই যে নওশাদ হোসেন কি তোমার এই যে মাহন মুক্তারের বন্ধু ছিলেন? মাহন মুক্তারের বন্ধু ছিলেন নওশাদ হোসেন। নওশাদ হোসেন, তো তোমার বিয়ের প্রস্তাবটা কি নওশাদ হোসেন দিছিলেন? নওশাদ হোসেন তোমার বিয়ের প্রস্তাবটা দিছিলেন মাহন মুক্তারের কাছে? আচ্ছা। ইস, এই যে তোমার বিয়ের প্রস্তাবটা, আর নওশাদ হোসেন তো সারা জীবন বাবার বিরোধিতা করলেন, আর শেষে কিন্তু শেষ বয়সে কিন্তু বারবার আসতেন, প্রতিদিন সকালে আমাদের বাড়িতে চলে আসতেন। না, তোমাকে বাগনি ডাকতেন না? তোমাকে বাগনি ডাকতেন না? ডাক্তার আমি তো সব ভুলে গেছি। গ্রাম দেশ বই নতুন বউ সবটা মনে নেই। রাখারও জায়গা নেই এখানে, সিস্টেম না করেই বসে গেলাম। ওই যে বলো, একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে, তোমার ভুবনে ভরা রূপটি একবার দেখে নেই মা নয়নে, হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে, তুমি অন্নপূর্ণা মা, তুমি শ্মশানে সে মা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠের মা। উফ, কি মধুরতা মা, কি মধুর কণ্ঠসুর। এটা মানে প্রচলিত গান। তুমি অন্নপূর্ণা মা, তুমি শ্মশানে সে মা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠের মা। তারপরে, তারপরে কি? তারপর জানি দেওয়া ধর বিরিঞ্চি সুই, ধর বিরিঞ্চি শিব, ধর বিরিঞ্চি শিব, ধর বিরিঞ্চি শিব, বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, ধর বিরিঞ্চি শিব, বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে। এ কেন বারবার ফোন দিচ্ছে এখন?
তারপরে কি, তুমি পুরুষ কি নারী, বলো, তুমি পুরুষ কি নারী, বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকি বুঝিতে পারি। কি সুন্দর আমার কাকা বাবুর গলাটা যে কোথায় যাইতো দেখছো, তখন মনে হইতো যেন মানে রাতে 12টা-1টার সময় এই যে গানটা কীর্তন হইতো, প্রতি বছর তো কালী পুজো হইতো বাড়িতে, তখন যে গানটা, এই গানের জন্য তারা অপেক্ষা করতো সেই 3টা, 4টা, 5টা পর্যন্ত গান। খুব ভালো, কি সুন্দর গলা আমার কাকার, মিতুর গলাও তো, আমার কাকা তো বোন বড়টার, কাকিমার গলা, আমার কাকার গলা, আমার পিসিমার গলা, আমার পিসার, সবার গলা এত অরিজিনাল গলা মা এদের, আমার মনে, আমরা তো পারি না, আমাদের তো গলাই নেই। তো আমার মনে হয় যে এরা যদি সেই সময় সুযোগ পাইতো, লতা মঙ্গেশকরের সময় একেবারে এক সমসাময়িক। আর তুমি শেষদার গলা দেখছো, নিখিলের গলা, কি গলা, সবার গলা অরিজিনাল, একেবারেই অরিজিনাল। এদের মনে হয় যেন প্র্যাকটিস ট্যাকটিস কিছু জীবনে লাগবে না। মিতুয়ে গাইতো যে চাঁদ হেরিছে চাঁদ মুখ তার ষোড়শীর আর শীতে, মনে আছে নজরুলের এই গানটা? সবার গান সুন্দর। তারপর এটা বলো মা, তুমি পুরুষ কি নারী, বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকি বুঝিতে পারি। আবার একটা উপরে আছে, তুমি পুরুষ কি নারী, উপরেও বলে, তুমি আধার আধা, তুমি বলো, তুমি আধার আধা, আধা কৃষ্ণ সৃজিলে বৃন্দাবনে, হৃদি কমলাসনে, একবার বিরাজ গোমা, হৃদি কমলাসনে। কোন কলকাতায় বসে আকাশবাণীতে গান বাজতেছে, আর আমরা ইসবপুর গ্রামে সিলেটে, আমরা সব গান তখন মুখস্থ। তোমারও জন্ম, তোমারও বাবার গোষ্ঠীর সব মুখস্থ। আর তোমার বাবার গোষ্ঠীর তো, বাবার গোষ্ঠীর না, তোমার মামার গোষ্ঠীর এদের তো পেশনই ছিল, আজকে কোন নাটক, কালকে কোনটা, কালকে হইটা না, মনে আছে রুবি মাসি, টুকটুক মাসি, এরা যে বের হয়ে যেত, এদের বাড়িতে টেলিভিশন ছিল না, এই দিন। আর আমাকে বলতো, এই তোর বাবার সাথে যাচ্ছিস যে, তুই ওই যে ট্রেনটা যখন ক্রস করবে, এই লাল রুমালটা নে, এই লাল রুমালটা দিবি, আর আমরা উঠান থেকে দেখবো ওই ট্রেনে ওই যে লিপিরা যাচ্ছে। কি দিন, সেই 55 বছর আগের ঘটনা, 60 বছর। তারপরে কি, তুমি আধার আধা, আধা কৃষ্ণ সৃজিলে বৃন্দাবনে, হৃদি কমলাসনে। আমার কাকা যে সুন্দর এই গানটা গাইতো মা, আমি এখনো মনে হয় যেন ঘুরছে বাতাসের মতো, একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে। মা আমি যদি আজকে তোমাকে নিয়ে আনি এই কথাগুলা বলতাম, মানুষ অনেকে মনে করতো যে কথাগুলা আমার ভাই বোনরাই তো এগুলা জানে না মা। আর আরেকটা আমার কাকা কোনটা গাইতেন, হে ব্রজনাথ একবার ব্রজে চলো, হে ব্রজনাথ দিন দুই একের মতো, কি সুন্দর গাইতেন। মানে এই গানটা মা, এই যে একবার ব্রজে চলো, আমি যে গানগুলো ইদানিং করি, মানুষ মনে করে যে, আমার ভাইরাও মনে করে, আমার ভাই মনে করে, সে বস্তু জানেও না তো, ওদের তো এগুলাতে, আমি তো এগুলো সব তখন আমি বুঝতাম, বুঝে নিতাম, কিন্তু তারা, ওই যে আমার কালকে শ্যামলকে জিজ্ঞেস করলাম, সে তো কিচ্ছু বলতে পারে না, শিলু তো কিচ্ছু বলতে পারে না, কিন্তু আমি তো সব আমার মুখস্থ এবং দেখা। বলতেন না, একবার ব্রজে চলো হে ব্রজনাথ দিন দুই একের মতো। হ্যাঁ, তোমার মন মানে তো থাকবে সেটাই, নাইলে ফিরো দ্রুত। যে মানে কৃষ্ণকে রাধা দূতি সবাই পাঠিয়েছেন, এগুলা কবি সাহিত্যিকের কল্পনা, যে কৃষ্ণ তো যখন দ্বারকায় চলে গেলেন, তখন গিয়ে সবাই গিয়ে বলতেছে, কাঁদতেছে পায়ে ধরে, তুমি ব্রজ ছেড়ে দিলে কেন, ব্রজেতে একবার ব্রজধাম বৃন্দাবনে আসো, তুমি আসো, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিন দুই একের মতো, দিন দুই একের জন্য আসো, তোমার মন মানে তো থাকবে সেটাই, নাইলে ফিরো তুমি দ্রুত, তুমি তাড়াতাড়ি দ্রুত দ্বারকায় চলে আসবে, তোমার যদি মন ভালো না থাকে, না লাগে। তখন কৃষ্ণ বলতেছেন, আমি যমুনা, তো তখন জল ছিল অনেক, যমুনা পাড়ি দিব কিভাবে, তখন কৃষ্ণ বলছেন যে, তুমি যমুনা, আমরা শুকানোর ব্যবস্থা করব। দূত বলছে, তখন বলছে যে, আমার তো গলা শুকায় যাবে, আমি কি করব, বলে কি, তুমি কতক্ষণ গাছের নিচে গিয়ে গিয়ে বসবে, তারপর গলায় জল খেয়ে খেয়ে আবার তুমি বৃন্দাবন চলো। মানে কেমন কল্পনা কবি সাহিত্যিকের।
কাকা, আমার কাকা এই দুইটা গান বেশি গাইতেন, খুব ভালো গান দিত। খুব গাইতেন। আর সব সময় কোন গানটা নতুন বেরোচ্ছে আকাশবাণীতে, কোন গানটা বেরোচ্ছে, একটা তার একটা নিশাই ছিল, হ্যাঁ, এটা একটা নিশাই ছিল। হ্যাঁ, হ্যাঁ। আর আর ওই যে তারপরে ওই যে যে এখানে দুঃখ দৈন্য হারিণী চৈতন্য কারিণী, এই গানগুলো গাওয়ার কারণ আছে মা, কারণ আমাদের বাড়িতে তো পূজাটা বছর বছর হতো। দুর্গা পূজা, নবমীর পূজা, কালী পূজা বছর বছর হতো। আমি তো ছোট্টবেলা থেকে সেই 55-50 বছরের ইতিহাসের সমাপ্তি এখন হয়েছে বাড়িঘর ছাড়ায়। দুঃখ দৈন্য হারিণী চৈতন্য কারিণী, বলো না, অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি। দুঃখ দৈন্য হারিণী চৈতন্য কারিণী, অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি। আমি প্রেম সরুজে সাজাবো পথ, প্রেম সরুজে সাজাবো পথ, বাসনা মনে মনে হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। কি সুন্দর গান। আমার কাকা মারা যাওয়া এক যুগের অবসান হইল, মা বাবার পরে কাকা, কাকা যাওয়ার পরে তো সংসারটাই ভেঙে গেল। কাকা যতদিন ছিলেন সংসারটা এক ছিল। খুব ভালো গান হ্যাঁ, গাইতো। হ্যাঁ। তারপরে আর শিক্ষিত, হ্যাঁ, তারও তো হাজার হাজার স্টুডেন্ট আছে। সেই সময়ের পাকিস্তান আমলের গ্রাজুয়েশন, দুইটা বাই না গ্রাম থেকে বের হলো না, গ্রামেই থেকে গেল সারা জীবন। একবার বিরাজ গোমারিদি কমলাসনে, আমি প্রেম সরুজে সাজাবো পথ, বাসনা মনে মনে হৃদি কমলাসনে। তারপর হইলো তুমি জগতের মাতা, কি সুন্দর হইতা, তুমি জগতের মাতা যুগী জনানুগতা, বলো, অনুগত জনে কৃপা কল্পলতা, বলো, তুমি জগতের মাতা যুগী জনানুগতা, অনুগত জনে কৃপা কল্পলতা, তোমায় মা বলে ডাকিলে নাকি, মা বলে ডাকিলে নাকি কুলে নাও কত কুলে হৃদি কমলাসনে, তোমায় মা বলে ডাকিলে নাকি কুলে নাও ভকত কুলে, ভক্ত কুলে তুমি কুলে নাও। তোমায় মা বলে ডাকিলে নাকি কুলে নাও কত কুলে হৃদি কমলাসনে, একবার বিরাজ গোমা হৃদি কমলাসনে। তারপরে কিতা হইতো, আমার শুধু আমার কণ্ঠটা শুধু ছোট্টবেলার কাকা, আমার কাকার কণ্ঠেই চলে যাচ্ছে। পরিব্রাজক বিকারী সাধক মনেতে ভারী, মধু ভাসি মাকা মায়ের মুখখানি হেরি, পরিব্রাজক বিকারী, মানে বলছে সাধু সন্ত সব বিকারী, দিন মনের মধ্যে সারা, তারা সন্ন্যাস, তাদের পৃথিবীর কোনো সুখ শান্তির চাহিদা নাই। পরিব্রাজক বিকারী সাধু মনেতে ভারী, মধু মাখা মধু হাসি মাখা মায়ের মুখখানি হেরি, বসে মায়ের কুলে মামা বলে মাতিব জগৎ ধ্যানে, বসে মায়ের কুলে মামা বলে মাতিব জগৎ ধ্যানে,
হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। শ্যামলী, তোর এই যে আমার আমার কাকাজি গানটা গাইতো, তোর মনে আছে না? একটু একটু। ও, আমার মতো স্পষ্ট মনে নেই। শ্যামলীর কিভাবে মনে থাকবে? আমার ছোট শ্যামলী তো 4 নম্বর, শ্যামলী তো মনে থাকার কথা না। তারপরে মা এই গানটা গাইতেন, আর আরেকটা গান গাইতেন না, ওই যে একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিন দুই একের মতো। আমার আমার তো মনে নেই মা, আমার ওই কয়েকটা গানের লাইন তখন মনে পড়তো। হুম, আমার তো মনে নেই। শুনছো কিতা? তোমার তো দেখাও মা, তুমি তো শুনতে কিতা? তোমার জীবনের মধ্যে তো এত গান, এত কীর্তন, এত পূজা পার্বণ ঘটে গেল, তোমরা কোথায় শাক ভাত করতে, দই ভাত করতে, ডাল ভাত করতে, ঘি ভাত করতে। আমার বাবা স্কুলে যাওয়ার সময় এটা খবরও নাই, বাবারে খাওয়াও ঠিক মতো হইতো না। তোমরা পূজা পার্বণ নিয়ে ঘর দরজা পরিষ্কার মুছা, তোমাদের হিন্দুদের যে আগে, সেই হিন্দুদের যে অবস্থা, বাবারে বাবা। আরেকটা গান করতো না আমার কাকা, দুলা মা করে আনন্দ মনে, ওই যে ব্রজের দুলা, দুলা নয় রে গোপীর পদের রেণু। উফ, এই গানগুলা। দুলা মাখরে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা, ধুলা নয় রে, ধুলা নয় রে গোপীর পদের রেণু, সেই দুলা মাখিয়া আইলা ব্রজের রাই কানু, সেই দুলা বাঞ্চা করে ব্রজের রাই কানু। ওরে সংকীর্তনের দুলা যদি পড়ে গঙ্গার জলে, বলো তো, ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা মুক্ত হয়ে ভগবত বলে দুলা মাখো, দুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা। কেন থাকবে না মা? এগুলোর চর্চা না, এগুলোই তো পৃথিবীতে এত মহামারী, মূল্যবোধের মহামারী, এগুলা থাকবে না কেন? যারা গাওয়ার ঠিকই গায়, যারা মানুষকে তৈরি করার ঠিকই তৈরি করে। আমি গাচ্ছি, অনেকে দেখছে না, শুনছে না, অনেকেরও তো পারছে না, অনেকেরও তো মেমোরি থেকে চলে গেছে, অনেকেরও তো সেই সবটা সেই নাই। তো কিন্তু যারা শুনে তারা ঠিকই হৃদয়, কিন্তু এগুলো আমরা করছি না। আর সমস্যাটা তো আমাদের মাঝে। ওই তারপরে যে, ওরে সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, কোটি জন্মের পাপ চাড়িয়া স্বর্গে চলে যায়, ধুলা মাখরে। এই গানটা আমার কাকা এত মাধুরী দিয়ে গাইতেন গো। উফ। তারপরে তারপরে দেখো, তারপরে কি, সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়ে, সেই পাপী নেচে নেচে বৈকুণ্ঠেতে যায়, ধুলা মাখরে, ধুলা মাখরে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা। ও কিছু গানই ছিল তখন, এরপরেই তো আস্তে আস্তে গান লেখা স্টার্ট হইলো। তারপরে আবার আছে কি, ওরে সংকীর্তনের ধুলা যদি নিয়ে যেবা পথে যায়, জলের কুমির বনের বাঘ বয়েতে পলায়। যেই পথ দিয়ে যাবে, ওই পথ দিয়ে আর বনের বাঘ কুমির কেউ আসবে না। সেটাই বলছে, সংকীর্তনের দুলা যদি পড়ে, যেই পথে যায় সেই পথে জলের কুমির বনের বাঘ সেই পথ দিয়ে পালায়। নাও তো, আমি এখনই রেখে দিচ্ছি মা। রাখো রাখো করো কেন তুমি? এখনই রেখে দিচ্ছি আমি। ধৈর্য তোমাদের একেবারে নেই। আমার এই বিশ্বসভা কবিতাটা একটু আবৃত্তি করো তো। এই যে বিশ্বসভা, এই যে বিশ্বসভা, শিরোনাম বিশ্বসভা, এই বইটা তোমাকেই ডেডিকেট করছি, তুমি আবৃত্তি করে ফেলো 2-3টা। কবি তোমার হৃদয়ের কষ্ট আগে কি বেদনার, কবি তোমার হৃদয়ের কষ্ট আঁকে কি বেদনার ছবি, সাত মহাসাগরের যত জল রাশি রাশি, সাত মহাসাগরের যত জল রাশি রাশি, ফুলিয়া ফাপিয়া উঠছে ওঠে কি তোমার আখি মাগি, ফুলিয়া ফাফিয়া উপছে উঠে কি তোমার আখি মাগি, কত কষ্টের পাহাড় বুকে চাপে নিরবধি, কত কষ্টের পাহাড় বুকে চাপে নিরবধি, অথই পাথার পাথা করু কিনারাহীন হৃদয় মাঝারো
ছবি। অতই পাতার কুল কিনারাহীন হৃদয়ে মাজার ছবি। নোঙ্গর করে না কেন শান্তির বার্তা নিয়ে যুদ্ধ জাহাজ। নোঙর করে না কেন শান্তির বার্তা নিয়ে যুদ্ধ জাহাজ। কে আছো বন্ধু ভাগা ভাগি করো এত জ্বালার ভার। কে আছো বন্ধু বাগাবাগি করো এত জ্বালার ভার। নিখিল ব্রহ্মায় বিলাপ কষ্ট করো ফুরফুরে মন ইথার। নিখিল ব্রহ্মায় মিলাপ কষ্ট করো ফুরফুরে মন ইথার। বাতাসে মিলাপ দেহকানি করো শূন্য নিক্তিতে উজন। বাতাসে মিলাপ দেহখানি করো শূন্য নিক্তিতে ওজন। হবে না আর কোনো কালে মহাসমুদ্র কষ্ট জলাধার। হবে না আর কোনো কালে মহাসমুদ্র কষ্ট জলাধার। কষ্ট মারো শুকিয়ে প্রখর সূর্যধার। সব কষ্ট মারো শুকিয়ে প্রখর সূর্যধার। বিদায় কষ্ট মুক্তি দিলাম যাও চিরতরে হালকা বুকে ঘুরবো এবার নিখিল বিশ্ব ভরে। বিদায় কষ্ট মুক্তি দিলাম যাও চিরতরে হালকা বুকে ঘুরবো এবার নিখিল বিশ্ব করে। এটা হলো বিশ্ব শোভা না? ও আচ্ছা 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 মা, এই যে তুমি এই যে মা এই যে দাঁড়াও দাঁড়াও, সবই আছে মা, সবই আছে। যারা করার মনস্বী মন তারা হয়তো কেউ প্রকাশ্যে করতেছে, নিজের মতো করে প্র্যাকটিস করতেছে। মা ওই যে শুনো, এই যে তখন তো নজরুলের জয় জয়াকার, ফিরোজা বেগমের কণ্ঠ, কমল দাশগুপ্তর কথা, তারপর উস্তাদ আসতেন। মা এই যে এই গানটা গাইতেন না, মনে আছে তোমার? অমূল্য দাস আসতেন, যে এই যে ইয়াং একজন টিচার আসতেন, ফুলু মোহাম্মদ খানের ছাত্র। না ভুলে গেছো? ওই যে গোয়ালাবাজার মিষ্টির দোকানে উনি জব করতেন, খুব কষ্টের জীবন ছিল। আসতেন, তাও বাবা রিকোয়েস্টে আসছিলেন 2-3 মাস, এরপরে আর আসা ছেড়ে দিয়েছিলেন। অমূল্য দাস, যে ইয়াং ছেলে, শ্যামলা লম্বা, মনে আছে তোমার? আমার ক্লাসিক্যাল দেওয়ার জন্য ওনাকে আনা হয়েছিল বাড়িতে। আমরা তখন তো এত সব, ভাই এইগুলো কিভাবে হবে ভাই? এত মানুষজন, এত গজগজানি, এত মানুষের বাড়িঘর, 16-17-18 জনের রান্না, এত দান টান, কি না ছিল। প্রকৃতির স্বরূপ তো সেই সময় একদম চোখ থেকে আমার দেখা। তো উনি একটা গান করতেন না, এটা একটু 2 লাইন করো না আমার, একটু করো না, তোমার মুখে শুনতে চাই। দাঁড়াও, আমি এটা একটু তো করো, নজরুলের এই গানটা করো না আমার। হ্যাঁ, আমি তুমি সুরটা আমার একটু খেয়াল করিও, আমি তো পারি না, তারপরেও তোমার সুরটা অন্যদিকে যাবে না আর কি। করো না মা এই গানটা, এই গানটা উনি উনি করতেন, এত সুন্দর। আমার যাবার সময় হলো, এই গানটা। দাঁড়াও, আমি গানটা একটু বার করি, গানটা একটু করো না, বলো, একটু বলো তো দেখি, তুলো তুমি। আজি মধুর বাঁশরি বাজে। আজি মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে। তুমি খাতা থেকে নজর সরাও, তুমি আমার দিকে খেয়াল রাখিও। গোধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে, বাজে আজি মধুর বাঁশরি বাজে। নজরুলের গান। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, আজ মনে হয়। হ্যালো আ- হ্যালো, ও কিচ্ছু নাই। ও আছি দাঁড়া। আচ্ছা মা, একটু পরে করতে বলো। তুমি কাটনি? ও ও ও লিপিয়েছে, তার সাথে কথা বললাম না, লাগলে আমি জানাইবি নে। না যেতে না, গান ভালো লাগে না, না। আচ্ছা রাখি তো, বলা তো একটু রাখি তো, বন্ধ কর। আজি মধুর বাঁশরি বাজে, বাজে আজি মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে
বুকের মাঝে গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে বাজে আজি মধুর বাঁশরি বাজে আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন। তারপরে কি ক্ষণিকের ভুলে সেই চাপা তুলে এলে ছুটে লাজে আজি মধুর বাঁশরি আজি না আজও তাও জানি না। ক্ষণিকেরও বলে সেই চাপা তুলে এলে ছুটে যাওয়া লাজে আজি মধুর বাঁশরি বাজে বাজে। নজরুল ইসলামের কত কাণ্ড কীর্তি। নজরুল ইসলামের গানই তো তোমরা তোমাদের মুখে ছোট্টবেলায় শুনছি, তোমাদের তোমার মাসির মুখে সবাই তো নজরুল। পুরানো স্মৃতি। আমার উদয়ে তারা শাড়ি ছিঁড়েছে কবে কামরাঙা শাখা কি সেই সময় তো মেয়েদের ইটে ছিল মানে মুখের কথা আমার উদয় তারার। তারপরে কি হারানো দিন গুলি আসিবে না ফিরে মন কাঁদে তা কেন স্মৃতির তীরে হারানো দিন বুঝি আসিবে না ফিরে মন কাঁদে কেন স্মৃতির তীরে। তারপরে কি তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলি আছি ভুলেনি তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলি আছি ভুলেনি সে যেন। তারপরে কি ঘুমতির তীরে পাতার কুটিরে ঘুমতির তীরে পাতার কুটিরে আজও সে পথ চাহে সাজে আজি মধুর বাঁশরি বাজে ঘুমতির তীরে পাতার কুটিরে আজও সে পথ চাহে সাজে আজি মধুর বাঁশরি বাজে আজও না আজি জানি না আজও মধুর বাঁশরি বাজে গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে বাজে আজ মধুর বাঁশরি বাজে। কি সুন্দর গানটা নজরুল। এই যে শোনো এখানে কুমিল্লা কিন্তু সিলেট কিন্তু সুরমা নদীর তীরে। শোনো সিলেট সুরমা নদীর তীরে, বরিশাল হইলো কীর্তনকুলা নদীর তীরে, আর কুমিল্লা হইলো গোমতী নদীর তীরে। এবং আমি ত্রিপুরা যখন গেছি নির্বল যখন যাচ্ছি তখন ওই যে কুমিল্লা থেকে গোমতী নদী একদম গোমতী নদী আমি ওখান থেকে কিন্তু আমি ভিডিও করছি গোমতী নদীর। আমি যখন এটা তো মা আজকাল সুকুমার ভিত্তির চর্চা নাই তো, মানুষের মনস্তাত্ত্বিক জায়গা শূন্য হয়ে গেছে। আমি যত বড় একটা কবিতা লিখি ওখানে শুধু একটা লাইন লিখবে সবাই কবি সাহিত্যিক, কিন্তু কবি সাহিত্যিকরা এক দুইজন ছাড়া একটা লাইন লিখবে সুন্দর, না হয় লিখবে অসম, না হয় লিখবে অসাধারণ। আর তুমি ফেসবুকে আমার কমেন্টস দেখিও, আমি চেষ্টা করি প্রত্যেকের ওই জিনিসটা পড়ে একটা লাইন হইলো আমি যেন বাবার্থটা আমি তুলে ধরি। মানুষের ধৈর্যও নেই, মানুষ জেলাস, মানুষ হিংসা করে, মানুষের মনস্তাত্ত্বিক জায়গা শূন্য, মানুষকে প্রশংসা করে না।
মানুষ তোমার ডেড হয়ে পড়ে আছে আইডিতে, মৃত, কিন্তু একটা লাইক দিবে না, একটা কমেন্টস দিবে না, একটা শব্দ লিখবে না, হিংসায় বুঁদ হয়ে আছে। না, না নিজে তৈরি করবে, না মানুষকে এগিয়ে নিয়ে যাবে, মানুষকে শুধু পিছন ধরে টানতেছে। মানুষের যে মনকষ্ট, এই মহামারী, এটার জন্য মানুষই সৃষ্টি করছে এই পথটা তাদের। জানো মা, আমি এত শ্রম দেই আমার আইডিতে, এত কষ্ট করি। ওই লিখবেন অসাধারণ, না ভালো লাগলো, মানে যেন কষ্টে দুঃখে বললো ভালো লাগলো, ভালো লিখেছো, এতটুকুই লিখবে, ভালো লিখেছো, পরে ভালো লাগলো, অসাধারণ, সুন্দর, আর কিচ্ছু লিখবে না। তার মাথার দিব্যি, তার 14 গোষ্ঠী দিব্যি, আর কিচ্ছু লিখবে না। লিখলে যদি, আরে তুই আমাকে কি লিখবি, আমি তো লিখেই রাখছি, তুই লিখলে তো তোর পথ আর প্রশস্ত হবে, তোর নিজকে, তোর মনস্তাত্ত্বিক জায়গা সমৃদ্ধ হবে। মরা ডেট পড়ে আছে আমার আইডিতে, কিন্তু একটা লাইক দিবে না, একটা হার্ট দিবে না মা। এই মৃতগুলাকে নিয়ে চলতে হয়, কারণ আইডিটা তো আমার চালায় নিতে হয়। এই অবস্থা, অথচ আমি রাত দিন পরিশ্রম করি আমার আইডির জন্য। না পারে কিছু করতে, না পারে মানুষকে এগিয়ে নিয়ে যেতে, না পারে মানুষের প্রশংসা করতে। এই পৃথিবীটা কেন ধ্বংস হয়েছে মা জানো? শুধু মানুষ মানুষের প্রশংসা করে না বলে। মানুষকে সবসময় পথ দেখায় এগিয়ে নিয়ে যেতে হবে। আমার আইডি থেকে লুটে পুটে নিচ্ছে, আমার আইডি থেকে সমৃদ্ধ হচ্ছে। আমি যার বইয়ের মা, আমি যাদের বইয়ের মুখবন্ধ আমি নিজে লিখে দিচ্ছি। আমি একজনের 2টা বইয়ের মুখবন্ধ লিখে দিছি মা। 2 মাস আমার মাথা থেকে রক্ত জড়াইছি, আমাকে 1 কাপ চাও সে কোনোদিন খাওয়ায় নাই, কিন্তু আমি তার 16টা কবিতা পাঠাইছে মা আমাকে। আমি দেখছি আমার সব কবিতার শব্দ তার কবিতায়, কিন্তু আমি মুখবন্ধ লিখে দিচ্ছি। কারণ আমাকে শওকত উসমান, ওই যে তুমি শওকত উসমানের কথা বলছিলাম না, ওই যে জীবন আনন্দ হয়ে সংসারে আজও, আমি শওকত উসমান, আমি যখন বলছিলাম শওকত উসমানকে, শওকত উসমান আমি কি করব বলো তো, আমার তো সব শব্দ নিয়ে যাচ্ছে, আমার তো শব্দের জঞ্জনানি। এই যে কিটস বলছিলেন, জন কিটস, রোমান্টিক কবি জন কিটস বলছিলেন যে শব্দ কবিতার ভাষা হইলো পাতা জোড়া গাছ থেকে পড়ে ঝরঝর করে জোড়া পাতার মতো। তো আমার তো নজরুল ইসলামের মতো শব্দ আসে, অসম্ভব শব্দ আসতো একটা সময়। আমার চুমনের আর্দ্রতা ওয়াটার কালার বইটাই পুরো শব্দের উপরে। শব্দ আমি দেখছি মা, আমি তার বইয়ের মুখবন্ধ লিখে দিচ্ছি চুর। আমি দেখছি আমার কবিতার সব শব্দ নিয়ে তার কবিতায় বসাই দিছে, আমি পড়ছি আর আমি লিখছি মুখবন্ধ। তো আমি শওকত উসমানকে বললাম যে কি করি বলো তো, আমার তো আমার তো যা সৃষ্টি সব তো আমার শরীর থেকে আসে, মন থেকে আসে। আমি তো কাউকে ফলো করি না, আমার তো সব শরীরে শব্দের জঞ্জনানি আমার শরীরে। আমি যদি এগুলা কাগজে না লিখি, আমার মনে হয় আমি বাস্ট হয়ে মরে যাব। তো আমাকে শওকত উসমান বলছিলেন তুমি কষ্ট পেও না, তুমি কষ্ট পেও না, এখন পর্যন্ত প্রতিদিন রবীন্দ্রনাথকে চুরি করছে, নজরুলকে চুরি করছে, আর তুমি কেন কষ্ট পাও, তুমি শুধু লিখতে থাকো। তো এক একজনের এক একটা কথা, যেমন হ্যাঁ, রবীন্দ্রনাথকে চুরি করছে চুররা, নজরুলকে চুরি করছে চুররাও, সুন্দরী লিখবে আর অসাধারণই লিখবে, আর কিচ্ছু লিখবে না। মা জানো, আমি একটা কবি, তার কিছুদিন আগে তার অনেকগুলো অপারেশন হয়েছে, তার কিডনিতে পাথর, ইউটেরাসে পাথর, হার্ট অপারেশন হয়েছে, কি না, ইউটেরাস না, সে পুরুষ, এর মধ্যে অল্প বয়সের ছেলে, তার কথাই বলছি মা। আমার সমস্ত কবিতা, আমি যখন তার 16টা কবিতা পড়তে গেলাম, দেখি আমার সমস্ত কিছু নিয়ে বসাই দিছে। এর আগে এই শব্দের নামও জানতো না ওরা। আমি এক একটা শব্দ বাইর করি, গবেষণা করে করে বাইর করি, ওরা ও সব নিয়ে বসাই দেয়। আমার আইডি থেকে লুটে পুটে খাচ্ছে, নিয়ে যাচ্ছে মা, কিন্তু একটা একটা লাইক দে না, একটা একটা হার্ট দে না, হার্ট দিস না, একটা লাইক দে। কমেন্ট অনেকে লিখতে পারে না, সবগুলো মৃত পড়ে আসছে। কিন্তু কি বলবো, কিছু বলার নাই, আমি তো কখনো এগুলো বলি না। তো মাঝে মাঝে খারাপ লাগে না, খারাপ তো লাগে। একটা কবিতা তুমি ছাড়ো, হার্ডলি তুমি 7টা 8টা কমেন্ট পাবে, অথচ 6,000 আছে আমার আইডিতে। তা আমি বলি তোরা চলে যা না রে বাবা, আমাকে ছেড়ে চলে যা, আমাকে যখন সহ্য করতে পারস না, তোরা ছেড়ে চলে যা আমাকে। আমার একটা মা যখন বিভিন্ন চ্যানেল থেকে ঢাকায় আমাকে ফোন করতো, যে 2-4 বার করছে, বেশি করে নাই, যে আসেন আপনি, তখন আমাকে পাইতো তারা চিটাগাং। তো কোনো সময় ফোন করতো, আমি ঢাকায় অন্য কাজে ব্যস্ত, তো আমাকে তারা না পেয়ে তারাও হাল ছেড়ে দিছে, আর আমারও এত সময় ছিল না। আমি তো ঢাকায় তো কিভাবে থাকতাম তুমি তো নিজেই দেখেছো, 10 কেজি 12 কেজি বাজার 5 তলায় আমার ট্রেনে তুলতে হইতো। মেয়ে 2টাকে কেমনে গ্রাজুয়েশন করাবো, কেমনে ভালো জায়গায় ভর্তি হবে, সেইটাই ছিল চিন্তা আমার। এখন যখন সোশ্যাল একটা প্ল্যাটফর্ম আসছে, আমার মনে হয় যেন ভুল তো অনেক কি করছি, মাঝে মাঝে একটু যে নিজের গুলো একটু বলি, কারণ সোশ্যাল মিডিয়া একটা বিশাল অবদান রাখছে এখন। অনেকে আবার বলবে ফেসবুকের কবি, উনি ফেসবুকের কবি, হোমক ফেসবুক, আরে ভাই ফেসবুকের কবি তো কোথাকার কবি হবো? ফেসবুক তো একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম দিছে, ফেসবুক বলেই তো আমি এত মানুষকে পাইছি, এত মানুষ আমাকে জানে, কাজেই তো লাগাচ্ছে ফেসবুক দিয়ে, তো সোশ্যাল মিডিয়া দিয়ে তো পৃথিবী এখন চলতেছে। এখন কি চ্যানেলের খবর কেউ দেখে নাকি? তো এখন মা বসে আছে ডেড হয়ে, মৃত মানুষ বসে আছে, কিচ্ছু করার নাই। এগুলা তো হিংসা, এগুলা হিংসায় মনে হয়, এগুলা পঞ্চ ইন্ডিয়া মানে হিংসা রিপু, এগুলা এগুলা মনে হয় শরীরে শুধু পয়জন। একটা মা, সবচেয়ে বড় কথা, একটা আঙ্গুল দিয়ে যে একটা যে নীল যেটা, ওইটাও দেয় না, ওইটাও দেয় না, হার্টও দেয় না, কিছুই দেয় না, হার্টও দিবে না, কমেন্টস তো করবেই না। আর কোন সময় কাতায় কুতায় করলে সুন্দর, এরা বলে আবার কবি সাহিত্যিক। আর আমি যাদেরকে লিখি এত বড় এক প্যারাগ্রাফ হয় আমার,
আমি প্রত্যেক মানুষের যাদেরকে একটা কমেন্টস দিচ্ছি তাদের কমেন্টস গুলো আগে সমৃদ্ধ করি, তাদের পোস্ট গুলোকে এত বড় কমেন্টস দিই, এত বড় বড় কমেন্টস দিই। কারণ আমার ওই যে আমার সারল্য আমার কাজ করে, আমার কপটতা কাজ করে না। আমার মনে হয় যে এত সুন্দর একটা পোস্ট, একটা সুন্দর পোস্ট দেখছি, একটু লিখি, নিজের একটু মনোভাব ব্যক্ত করি। আর শুধু নেগেটিভ কমেন্ট, আর শুধু এখন দেখছো মা সাবিত্রী যে একটু সাজগুজ করছে তাকে কিভাবে ট্রোল করছে। আরে তোদের সমস্যা কি? তোদের মাথার চুল কাটা গেছে নাকি তোদের 14 গোষ্ঠীর চুল কাটা গেছে? সাবিত্রী চ্যাটার্জি তো ঢাকার মেয়ে, উনি যখন একটু সাজগুজ করলো, ওনার জন্মদিন না কি একটা গেল, তো সব কয়টা ট্রল করছে। আরে মানুষ তো রং নিয়ে বাঁচছে, মানুষের মনের রং ছাড়া, এই যে আমি আসছি, আমি আসলে তোমার মনের মধ্যে কেন এত গান আসে? আমার অন্য সময় তো তুমি গানগুলো করো না মা, কেন করো? আমাকে দেখে তোমার মনে হয় যে না আমি ওই জগতের মানুষ। এই যে একটা মনের রং না, এই ভালো লাগাটি নিয়েই তো মানুষ বাঁচে। এগুলা বুঝে না। না, বুঝে না, এরা পারভার্টেড মেন্টালিটি, এরা তো শিল্পের চর্চা করে না। সাবিত্রীকে ট্রল করতেছে, সাবিত্রীকে কি পরিমাণ ট্রল করতেছে জানো? একটা বয়স্ক মহিলা, উনি কত শ্রদ্ধ, সর্বজন শ্রদ্ধ, যে মহিলা সারা জীবন ডেডিকেট, সে বিয়ে শাদী করে নাই, তার লাইফকে স্যাক্রিফাইস করছে, সে সাবিত্রীকে ট্রল করছে এখন। শিক্ষিত অশিক্ষিত সব পশুগুলা ট্রল করতেছে। তো এগুলা এগুলা করে কেন? এগুলোর মনোমত পারভার্টেড, এটা তো হিংসা, এগুলা 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 করে কেন? একটা বর্ষিয়ান একজন অভিনেত্রী, তাকে কোথায় আগায় নিয়ে যাবে? তোমাকে দেখো তো মা, এই যে তোমার অবস্থা, এই যে একটা প্রতিভা, তোমাকে কেউ একটা সম্মান দেয়, গড়ে গড়ে দিছে? আমি আমি আমার মার এগুলা তুলে ধরছি, সবগুলা তোমাকে কেমনে শেষ করবে, নিষ্পেষিত করবে, তোমাকে সংকুচিত করবে, তোমাকে বাঁচতে দিবে না। আমি আসার পরে আমাকে শুনতে হইলো মানে অল আর ইকুয়াল, এখানে অল আর ইকুয়াল, তো অল আর ইকুয়াল বলে কি আমি আমার জীবনের 58 বছরের সত্তাকে আমি ছেড়ে দিব? তুমি বলো তোমা, তুমি বলে দিও। আমি নিজকে যেভাবে তৈরি করেছি, নিজে যেটার মধ্যে দিয়ে গেছি, জন্ম থেকে যেটার মধ্যে দিয়ে গেছি, বাবা আমার কানে যে দর্শনগুলা ঢুকাই দিচ্ছেন, বাবা আমার কানে বলতেন বিজয়লক্ষ্মী পণ্ডিত ঘন্টায় ঘন্টায় কাপড় পাল্টায়, ওখান থেকে আমার একটা ফ্যাশনের সৃষ্টি হয়েছে। বারবার বাবার কথাটা মনে পড়ে। বাবা আমাকে বলতেন যে জওয়াহরলাল নেহরু ইন্দিরাকে চিঠি লিখছে, এই যে দেখো এই চিঠিগুলা লিখছে, এই যে প্রথম লাইনটা পত্রিকায় পড়ে পড়ে বাবা বলতেন আমাকে, ওখান থেকে আমার একটা ইন্সপিরেশন। বাবা আমাকে বলতেন সেই সময়, মা তুমি ভাবতে পারো, বাবা আমাকে বলতেন কমল দাশগুপ্ত ফিরোজা বেগমকে বিয়ে করছে, এগুলা তুমি ভাবতে পারো, পারা যায়? হ্যাঁ, তো এই যে বীজগুলা বাবা, এই বাবা বলতেন মহিলা ব্যারিস্টার রাবিয়া বুইয়ার কথা, বাবা বলতেন গোল্ডা মায়ারের কথা, বাবাই তো সবকিছু বলতেন। হ্যাঁ, তো বাবা বলতেন তোর মাকে বল মোর প্রিয়া হবে এসো রানী। জ্ঞানী মানুষ সব না, বুঝে। বাবাই তো বলতেন তোর মাকে বল রান্নাঘর থেকে এসে মোর প্রিয়া হবে এসে রানী গানটা গাইতে, বাবাই তো এগুলা করতেন। হ্যাঁ, তো এখন আমি তুমি বাবা আমাদের তিনজনের যে একটা যুগসূত্র, এটা তো আমার ভাই দেখছে, বোন মেজ বোন দেখছে, তারা কি এগুলোর মধ্যে আছে? না, তারা এগুলাকে চাইলে দিনকে দিন আরো সংকুচিত করছে। আর না, আমার মেজ বোনের এখন যে অবস্থা, সে তো এগুলো পারে এগুলোর মধ্যে থাকতে যেতে। তো এখন এগুলা কি বলবো মা, প্রত্যেক নিজে ঘরে বাইরে তুমি দেখো, যে ওই শবনম দেখছে, শবনম আসছে, জাহাঙ্গীর চৌধুরী, এই শবনম কিছু লিখো, সালেহা রহমান, লন্ডন থেকে সালেহা রহমান, শবনমের খালা। ওই দিন শবনমের বাসায় গেছি, আমি সালেহা রহমানকে চিনতে পারি নাই। ও মন্দিরা আছে, মন্দিরা কবিতা ভট্টাচার্য, কবিতা দিয়ে এটা সিলেটের বাংলাদেশের মেয়ে, মা এখানে আমেরিকায় থাকে। কবিতা আমার সাথে যোগাযোগ কখন হয়েছে, আমরা কথা বলি। মন্দিরা আমার বন্ধু, মন্দিরা দেখছে, নাজমুন নাহার দেখছে কানাডা থেকে, আমার ছোট বোন চিটাং ইউনিভার্সিটির রতন কামালি লন্ডন থেকে দেখছে, সুমনা তো আমেরিকা থেকে দেখছে। তো এই হইলো মা, এখন কি বলবো, মানে সংকুচিত মানুষ এনজয় করে। আর ওই যে মা, আমি রেখে দিচ্ছি, এখনই রেখে দিচ্ছি, অনেক বড় হয়ে গেছে মা, তুমি ওই কবিতাটা একটু পড়ো না মা, ওই যে প্রসব বেদনাটা পড়ে ফেলো এই বইয়ের পরে, আমি এখনই রেখে দিচ্ছি। অনেক কথা বললাম আজকে, বলতে খুব ইচ্ছা করে মা এগুলো বলতে, খুব ইচ্ছা করে। আমি শ্রম দিতে পারবো, আমার আইডি লুটে ফুটে খাইতে পারবে, আমার আইডি থেকে অক্সিজেন, আমার আইডি এনজয় করতে পারবে, কিন্তু আমাকে দুই একজন ছাড়া একটু সম্মান আমাকে দেবে না। কেমন দুনিয়া না! হিংসা। হিংসা, জেলাস। তুমিও বলতেছো তো, কি পরিমাণ জেলাস, এরা জেলাসের ডিব্বা মা, ডিব্বা, এরা শরীরটা পা থেকে মাথা পর্যন্ত এদের হিংসা। এরা মানুষকে আগায় নিতে চায় না, পৃথিবী আগাবে কিভাবে মা? এরাই তো পিছন দিয়ে পৃথিবীকে টানতেছে। পৃথিবী তো শেষ মা, বাংলাদেশ তো শেষ। বাংলাদেশের আমার বন্ধু বান্ধব যে দুই একটা ভালো মানুষ আছে, এগুলো দুকে দুকে মরতেছে। আর যেগুলা ওই যে এনজিও সরকারের তালে নাচতেছে, এগুলো তো বুক ফুলায় কলার দলে বলে নোবেল লরিয়েট আসছে, নোবেল লরিয়েট দেশ চালাচ্ছে, নোবেল লরিয়েট বলে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিচ্ছে, নোবেল লরিয়েট বলে ভালো দেশ চালাচ্ছে। বঙ্গবন্ধুর বাড়ি কি দোষ করছে ভাই? এটা তো তারা আমাদেরকে দিয়ে দিছে ভাই। গেছিলাম যে, মনে আছে তুমি আর আমি, বঙ্গবন্ধুর বাড়ি তো আমাদেরকে দিয়ে দিছে মা, এটা কি দোষ করছে বলো তো? রবীন্দ্রনাথ তো সব দিয়ে চলে গেছে আমাদেরকে, পাতি শহরে কি দোষ করছে? আর শিলাইদহ কি দোষ করছে বলো তো মা? আমাকে বলো না।
হিংসা, এগুলোই হিংসা না মা, এগুলো হিংসা না, এগুলো হইলো ধর্মান্ধ, এগুলো হইলো যে শিল্প সাহিত্য ইতিহাসের চর্চা নাই তো। এগুলো তো মনে করে যে প্লেনটা আল্লাহ টুস করে দিচ্ছে, ডুস করে প্লেনে উঠে ওরা লন্ডন চলে গেছে, আমেরিকা চলে গেছে। এগুলা তো মনে করে সবকিছু উপরওয়ালা আল্লাহ তালা দিয়ে দেয়, সব ফেলে দেয়, আর তারা বসে বসে শুধু ফল ফ্রুটস বুক করতেছে, খাচ্ছে দাচ্ছে কামড়াচ্ছে শরীর। মা এগুলো যে মানুষের বিজ্ঞানীদের সৃষ্টি, বিজ্ঞানীরা হাজার হাজার বছর সাধনা করছে, বিজ্ঞানীরা বিয়ে শাদী করে নাই, বিজ্ঞানীরা বাচ্চা কাচ্চা নেয় নাই, বিজ্ঞানীরা স্ট্রোক করে মারা গেছে গবেষণাগারে, এরা এগুলো মানতেই চায় না। তো শিল্প সাহিত্যের চর্চা না থাকলে, শিল্প সাহিত্যের চর্চা না থাকলে তো এরকম হবেই। নাও। কারণ কি একটা পড়বো নাকি? হ্যাঁ, আমার ওই যে ওই কবিতাটা পড়ো, পড়ে শেষ করে দাও। প্রসব বেদনা। প্রসব বেদনা। প্রসবের বেদনার শব্দ শুনো হে পুত্র সন্তান, ইটের মর্মের ক্রন্দন। প্রসব বেদনার শব্দ শুনো হে পুত্র সন্তান, ইটের মর্মরে ক্রন্দন, চারিদিক খান খান। তাজমহলের শ্বেত পাথরে প্রেমের কষ্ট উকি মারে, তাজমহলের শ্বেত পাথরে প্রেমের কষ্ট উকি প্রসূতি মারে, মায়ের প্রসব বেদনায় চোখে মুখে ঘাম, আর চিৎকার চিৎকার পাওয়ার আনন্দ হারে। ঠিক সেইভাবে তুমি এসেছো ধরায়, ঠিক সেইভাবে তুমি এসেছো ধরায়, ছিঁড়ে মায়ের ছিঁড়ে প্রাণ। মায়ের প্রাণ। ধরায় এসে করো নারী জাতিকে অসম্মান, হে কুলাঙ্গার সন্তান। ধরা এসে করো নারী জাতিকে অসম্মান, হে কুলাঙ্গার সম্মান সন্তান। কত শত অভাব কুটিল জটিল সময় রেখেছে তার হারে মানছে, কত শত সময় অভাব কুটিল জটিল সময় রেখেছে তার হাড়ে মাংসে। প্রতিটি ক্ষণে অবহেলা তাচ্ছিল্যে শিকার পরিবার নামক, প্রতিটি সময় অবহেলা তাচ্ছিল্যের শিকার পরিবার নামক কিছু হায়নারা খেয়েছে সকল হায়নারে পেয়েছে সব অধিকার। অধিকার। একটা মায়ের জীবন ফুটে উঠেছে এটাতে, মা প্রসূতি মায়ের জীবন। যখন ছিল মা প্রসূতি কক্ষে, চিৎকার আর আঘাতি হতো মায়ের কাতরানিতে, টলে ডাক্তার শিশু যখন ছিল মা প্রসূতি কক্ষে, চিৎকার আর আঘাতে ক্ষত, মায়ের কাতরানিতে টলে না ডাক্তার, শিশু মরে জরায়ুতে। মানে একটা বাচ্চা আমার মারা গেছে, আর ছেলেকে বলতেছে আর কি, পরের ছেলেটাকে বলতেছে সে। হ্যাঁ, ফিস জমা করে ডাক্তার যায় কত মা আর সন্তান, লক্ষ হাজার টাকার ফিস জমা করে ডাক্তার যায় কত মা আর সন্তানের প্রাণ। ঠিক সেইভাবে নিয়েছিল তোর বোনের সোনার জীবন খান। তোর বোনটা ওইভাবে মারা গেছিল। জন্মেছে দেখনি, জন্মেছে সে ঠিক, দেখেনি আলো, বাঁচাতে আসেনি ডাক্তার। আমি বেঁচেছিলাম, তাই তো তুই আজ এসেছিস ধরায়। সন্তান হারানো বেদনা কি কিছুতে মিলে, সন্তান হারানোর বেদনা কি কিছুতে মিলে, সন্তান হারানো মার প্রসব বেদনার শব্দ শুন হে পুত্র সন্তান। আমি লিখেছি এটা তো মানে পৃথিবী মানে বাংলাদেশ কাঁপিয়েছে মানুষকে। আমার বন্ধুরা বলে তো এটা, এই কবিতাটা আর শুনতে পারি না। মানে মা বলছে যে তুই যে এসে নারী জাতিকে অসম্মান করছিস, তোর বোনটা তো মারা গেছে, বাঁচাতে ডাক্তার আসে নাই, আমি তোকে বাঁচিয়েছি আমার জীবনের বিনিময়ে, মানে মরে লাশে তোকে বাঁচিয়েছি, তুই আজকে বড় হয়ে কেন নারী জাতিকে অসম্মান করিস। তো কালকে একটা রিল দেখছিলাম, একজন সম্মানিত মানুষের, উনি বলছিলেন যে প্রত্যেক পুরুষে যেভাবে মেয়েদের উপরে সহিংসতা করছে, প্রত্যেক পুরুষের তার মার উপরই আগে সহিংসতাটা চালাক। সে মেয়েদেরকেও করছে না, তার মাকে করছে। আর এত ভাবে আসে, মা শাহানাপা দেখছে, শাহানাপা মনে আছে পাহাড়িকা স্কুলের টিচার, ওই যে গেছিলাম পাহাড়িকা স্কুলে, শাহানাপা দেখছে, সালেহা রহমান লন্ডন থেকে দেখছে, সঙ্গীতা সাহা দেখছে, আমার ছোট বোন সঙ্গীতা। পূজা আসছে এবার, তো পূজাতে সঙ্গীতাকে মিস করবো। আমরা তো বাড়ি দাঁড়ায় সবসময় সঙ্গীতাকে দেখতাম। জাহাঙ্গীর চৌধুরী দেখছেন, শবনম দেখছে এখান থেকে, তো আর নামগুলা তো বললামই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দাও বই দাও। আজকে অনেক কথা বলা হয়ে গেল, আর মার কাছে আসছি সেই জন্য। হ্যাঁ, না আমি আসলে তোমার একটু প্রাণ পাই মা, তোমাকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি আসি। কিভাবে আসি তুমি জানো না, আমি আজকে প্রায় এক সপ্তাহ যাবত তোমাকে দেখতে আসবো। তুমি সকাল বিকাল ফোন দিচ্ছ, আমি কিভাবে বেরোয় আসি মা। মা কত কাজ মা, আমি একদম কাজ করতে পারি না। এত জল এখানে হাতাইতে হয়, রাতে বেরাতে সব খাওয়া ঘর থেকে রেডি করে দিতে হয়, কোনো অপশন নাই এখানে। আমি তো চলে যাব মা দেশে, আমি থাকবো না এখানে। তারপরে এই যে দেখো তুমি
এই আমি যদি একটু প্র্যাকটিস করি, আমার জল হাতে এলে আমার গলা বসে যায়, স্নান করলে গলা বসে যায়, ঘরের সাফোকেশন, জানলা দরজা খোলা যায় না, গলা বসে যায়। তারপরে এসি দিলে ঠান্ডা লাগে, এসি না দিলে গরম লাগে, এমন সেন্ট্রাল এসি। আর তোমাকে বললাম মা চলো আমার বাসায়, তুমি তো নড়তেই চাও না। অনেকখানে হারমোনিয়ামটা আছে, অন্তত পক্ষে একটু করলে সুন্দর করে করতে পারতাম। এটা তো ভুলভ্রান্তি, কত ভুলভ্রান্তি, ভুলভ্রান্তি আর কিছু বলার নাই। আমাকে যারা ভালোবাসে সবাই সাময়িক একটু ক্ষমা শান্তি আনন্দ ক্ষমা সুন্দর ভালোবাসা। দৃষ্টিতে দেখবে। সাময়িক না মা, এগুলো নিয়ে না বাঁচতে তুমি বাঁচতে পারবে না মা। চতুর্দিকে নেগেটিভিটি, চতুর্দিকে নেতিবাচক সবকিছু, তুমি এই সমস্ত পজিটিভিটি নিয়েই তোমাকে বাঁচতে হবে মা। তুমি এটা পাবলিকলি করো, কেউ কেউ ব্যক্তিগতভাবে ঘরে চর্চা করুক, কে নিজের মধ্যে চর্চা করুক, তুমি কি চর্চা করো। কিন্তু আমি আসার পর গতবার তো একটাই গান করলে, আমারও পরানো যাহা চায়, বারবারই তুমি 5 মিনিট পর পরই করছো। এবার একটা গানই তুমি করছো, কোনটা? পৃথিবী আমারে চায়, পৃথিবী আমার চায়, যে পুরানো গান। তা এটা তোমার আসে কেন মা? আমাকে দেখলেই তো আসে, অন্য সময় তো তোমার আসে না, কিটকিটা হয়ে থাকো। তো তোমাকে আবিষ্কার করার ক্ষমতা কয়জন রাখে মা? আমি তো জানি তুমি কি জিনিস, আমি তো জানি তুমি কে, আমি তো জানি আমার মা কে, আমি তো জানি আমার মার সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, আমি তো জানি আমার মার সবকিছু ধ্বংস করা হয়েছে, আমি তো জানি আমার মা একটা একটা মানে নিজের অধিকার সম্পর্কে অসচেতন একটা মহিলা। সে শুধু সারাক্ষণই বলবে আমি কিছু পারি না, আমি কিছু পারি না। তোমাকে পারবে কিভাবে মা? আমি নিজেই আজ পর্যন্ত কিছু পারলাম না। সবার কপাল, মেয়েদের কপালের দুঃখের ভাগটাই মেয়েদের জীবনে বেশি। তুমি আজকে, তোমাকে প্রাইমারি স্কুলের মাস্টারই এনে দিল, তোমাকে করতে দেওয়া হলো না। দিলেন না কি আমার কাকা আর আমার ঠাকুরমা, ঘরের বউ চাকরি করবে না, সেই দিনও তুমি একটা কথা বলো নাই। যার ফলে আমাদের শেষ বাবার শেষ জীবনটা অনেক সাফারিংস এর মধ্যে গেছে। সেই দিনও তুমি একটা কথা বলো নাই যে আমি পারবো ম্যানেজ করতে, আমি চাকরিটা করি। হ্যাঁ, আজ 7-8 পাস করে তখন প্রাইমারি স্কুলে সরকারি ভাতা নিয়ে রিটায়ার্ড করছে, আর তুমি করলে আজ সরকারি ভাতা নিয়ে কত কত সম্মানে যেত। তোমার তো শিক্ষাও ছিল মা। তো তুমি আসলে নিজেও তো তোমার অধিকার সম্পর্কে সচেতন ছিলে না। যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। মার অনেকগুলা কথা নিয়ে আসলাম, মার তুমিও অনেকগুলা ভালো জীবন থাকো। নিয়ে আসলাম। আমি আসলেই মা একটু প্রাণ পায়, সেই জন্য আসা। আর আমি ক্যামেরায় আজকে আসলাম না। আর অনেক কথা আর আগে খুবই বলে ফেলা হয়, এটা এগুলো বলি, এগুলো তো বলবোই ভাই, এগুলো তো বাস্তব কথা। আপনারা আমার সাথে যারা আইডিতে আছেন, আপনারা দেখেন, আপনারা দেখছেন, সব কিছু দেখছেন, করছেন চোখে, কিন্তু অনেকেই দেখছি একটা লাইক পর্যন্ত দেন। সব আজকে কত বছর, 2015 সাল থেকে অনেক মানুষ আমার আইডিতে আছে। কেন ভাই? কেন ভাই? আপনারা কি 2007 বছরে, 5 বছরে একটা লাইক দেন না? একদিন আপনারা সব পোস্ট নজরে আসে না, আমরা দেখি না, ঠিক আছে মানলাম দেখেন না, কিন্তু আপনার কি 5 বছরে একটা পোস্ট আমার নজরে আসে না? একটা লাইক দিবেন। আর কষ্টে কাতায় কুতায় সুন্দর, আর ওই ভালো লাগলো, ভালো লিখেছো ভাই, এই সমস্ত কমেন্টস করবেন না। হয় আমার সমালোচনা করবেন, না হয় প্রশংসা করবেন, দুইটাতেই আমি রাজি আছি। কিন্তু ভালো লিখেছো, ভালো লাগলো, বেশ ভালো, এই সময় এগুলো হলো একজনকে ছোট করা। আমি মনে করি আমি এরকম কমেন্টস কাউকে দেই না, খুব কম দেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। তোমরা সবাই ভালো থাকো। আর শুভ শারদ, শুভ শারদ আসছে। শারদ আসছে। আকাশে বাতাসে মানে আগমনীর আগমন, কি যে একটা ইয়ে। আজ আগমনীর বাহনে কিশোর উঠিছে বেজে। আজ আগমনীর আবাহনে কিশোর। আজ দুয়েল আগমনীর আমরা গাইছি শুধু গাও গান। গাও গাও, ভুলে দুয়েল, গেছি তো। দুয়েল কি শামা ডাক দি। দুয়েল শ্যামা ডাক দিল হয়। ভুলে গেছি, সব ভুলে মা গেছি। এই গানটাও তো, ওই যে দুয়েল শামা আমি কেন বললাম, এই গানটাও ছোটবেলায় আমি তোমার মুখেই শুনেছি। আজ আগমনীর আবাহনে আজ কিশোর কিশোর উঠেছে উঠেছে বেজে, বেজে, কিশোর দুয়েল আয়। শামা ডাক দিলে আয়, বর্ণেরই, বর্ণের কি সেজে, বর্ণেরই কি একটা আচ্ছা আমি এই গানটা বাইর করবো নে। তো আচ্ছা, সবাইকে কত বিনম্র সুন্দর আমার শ্রদ্ধা। গানটা খুব ভালো লাগে। সবাইকে বিনম্র শ্রদ্ধা। মাকে নিয়ে একটু লাইভে আসলাম, আমি সামনে আসলাম না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বল তুজি মার সামনে তো সব খুব দুঃখ সব প্রকাশ করা যায়, মার সামনে প্রকাশ করলাম, রাগ গুসা করিয়েন না আপনারা। আমার কন্টেন্টে যেমন কালকে যে শারদের কবিতাটা দিছি, তুমি বলছো না মা ভালো লাগছে, আমার খুব ভালো খুব ভালো লাগছে। লাগছে না? একটা দুই চারজন ছাড়া, একটা দুই চারজন ছাড়া একটা মানুষ এনজয় করতেছে, কিন্তু কিন্তু একটা, এই যে আমার কষ্ট, এই যে আমার ত্যাগ, এই যে আমার লেখা, এই যে একটা মেয়ে কণ্ঠে তুলে নিছে, এই যে একটা মেয়ে কণ্ঠে তুলে নিয়ে সেটাকে সে ঠিকঠাক করে আমার কাছে পাঠাইছে, এগুলোর জন্য কেউ একটা কথাও লিখবে না, কিন্তু এনজয় করবে সবাই। কবিতাটা, শারদের কবিতাটা ভালো লাগছে না? খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা অমনে লেখা, এটা আমার সাহিত্য, আমার কিন্তু আমি সুযোগ সুবিধা পাইছি না, অ্যাডভোকেট তারপরে সাজে দেওয়া না। না, আমার শারদকে নিয়ে 11 পর্ব আছে মা। শারদ শুভ্র মেঘের রতে আমার শৈশব ও কৈশোর, আমি নেগেটিভিটি সব পরিহার করে সুন্দরটাকে তুলে ধরছি। তুমি একটা ওইটা তো আমার কলাম, ইন্টারমিডিয়েট পর্যন্ত এসে স্টপ হয়ে গেছে লেখা।
ওইটা আমার জীবনী এবং বাড়ির অনেক কিছু এবং শারদের রূপ আসছে, কিন্তু এই কবিতাটা ওইখান থেকে বের হয়ে এসে এমনি লিখে ফেলছি, সাহিত্য। হ্যাঁ, এবার বলো, কিটা তুমি বলো এবার তোমারটা। আমি আর কি বলবো, এটা চালু থাকলে সবটাই ভালো ওই থাকে। যে অ্যাডভোকেট সাজেদা লিখছে, মা সাজেদা, শুভকামনা রইল আপা। সাজেদা আর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লাস্ট আমরা যখন এলএলবি ফাইনাল দেই, সারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই বেঁচে আমরা দুইটা মেয়ে, আমি আর সাজেদা, অ্যাডভোকেট সাজেদা, দুইজনই চট্টগ্রাম বারের মেম্বার। অ্যাডভোকেট সাজেদা, মাত্র দুইটা মেয়ে পাশ করেছিলাম, সব পুরুষ, মেয়ে মাত্র দুইজন, আমি আর সাজেদা, অ্যাডভোকেট সাজেদা। এই ভাবি, মনে আছে তোমার? অ্যাডভোকেট সাজেদা, তুমি আর আমি দুইটা মেয়ে ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাস্ট বেঁচে। না, লাস্ট বেচে দুইটা মেয়ে, অনেক মেয়ে পরীক্ষা দিয়েছিল, কিন্তু লাস্ট বেচে না, এরপরে আরেকটা বেচ পরীক্ষা নেওয়া হয়েছিল। আমাদেরটা লাস্ট বেচ বলা হয়েছিল, কিন্তু এরপরে আবার আরেকটা পরীক্ষা নিয়ে স্টপ করে দেওয়া হয়েছিল। এরপরে ওটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম আইন কলেজের এলএলবি সত্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলে গেল। আমরা আমরা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, আমার কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, আইন কলেজ থেকে পড়াশোনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার এলএলবি, আমার অনার্স মাস্টার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আর আমার শিক্ষা গ্রাজুয়েশনটা হইলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, জাতীয় ইউনিভার্সিটি একটা, ওপেন ইউনিভার্সিটি একটা। ওপেন ইউনিভার্সিটিতে আমার টিচার ছিলেন শিরিন হক, ছিলেন দীর্ঘ বছর, উনি চার্জে ছিলেন। অন কানাডা আছেন, ম্যাডামের সাথে আমার যোগাযোগ হয়। ম্যাডাম আমাকে কানাডায় যেতে বলছেন, নাম্বার দিয়ে দিচ্ছেন, বলছেন তুমি আসলে কানাডায় তুমি আমার সাথে যোগাযোগ করো। আমার ইউনিভার্সিটির টিচার, 7 বছরের টিচার আমাদের, উনি ছিলেন তখন যা ইয়েতে, ওপেন আচ্ছা, ইউনিভার্সিটিতে। আমি শেষ তো করি। রাখি, ভালো 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 থাকো আছে, মা। সময়টা কাটছে ভালো। না না, এগুলো তো করতে হবে মা, এগুলো না করলে আমরা বাঁচবো কি করে? আর লাইভ তো 1 মাস পরে ডিলিট করে দিবে ফেসবুক। সবাইকে বিনম্র শ্রদ্ধা, ভুল ত্রুটি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মা তো অনেক কথা, অনেক প্রতিক্রিয়া ব্যক্ত করলাম, করবোই তো, করবো না? একদিন তো বলতেই হয় আমি সবকিছু। তো ভালোবাসি সবগুলো, কিন্তু আর আমি আসলে আমার মার এই জিনিসগুলো পারি আসে, না আমার কখনো মার সবকিছু হারায় গেছে, আমার মার সবকিছু ডেস্ট্রয় হয়ে গেছে, কেড়ে নেওয়া হয়ে গেছে বলবো। আমি বলবো এটাকে, আমি বলবো, আমি এটা বলবো কেড়ে নেওয়া হয়েছে। আমার মাকে কোনো ফ্লোর দেওয়া হয়নি, আর আমার মারও কোনো ফ্লোর দেওয়া হয়নি। আর আমার মা নিজের জায়গা তৈরি করতে পারে নাই, নিজের জায়গায় যে নিজকে ভালো করে রাখার জায়গাও তৈরি করতে পারে নাই। আর আমার মার হইলে সবচেয়ে বড় ইয়ে হইলো যে সে শুধু আমি পারি না, আমি পারি না, আমাকে করতে দেওয়া হয় না। আরে ভাই, তুমি এই সমস্ত কত গীত গাইবা? গীত গাওয়ার একটা সীমা আছে তো। তুমি পারো না, তোমাকে করতে দেওয়া হয় নাই, তুমি পারবে না কেন? তো তুমি তো 40 বছর যাবত এক গ্লাস পানি ভরে খাও না মা। তো তুমি তো এখন কিছু পানি ভরে কি না খাওয়া কি মানুষে পারে না? তো এগুলো আমাকেও বলে লাভ নাই, আমি বললে বলতেই থাকবো। তো রাখি, ভালো থেকো মা, প্রণাম করি সবাই তোমাকে, ভালো থাকো। প্রণাম করি তোমাকে। হ্যাঁ, আশীর্বাদ রইলো, সবাই ভালো থাকো। হ্যাঁ, তা যাই হোক, আমি একটা আসলে যে একটু আনন্দ পাও, ওটার জন্যই ছুটে আসি। এগুলো একটু আনন্দ, হ্যাঁ সবে সবকিছু হয় না, ওই এইভাবেই আনন্দ। হ্যাঁ, ওকে, একটু কিছু খাবো এখন। আমরা মর্নিং এই বসে গেছি সবাই। ও গৌরাঙ্গ মন্ডল দেখছেন, ওই যে নদিয়া থেকে গৌরাঙ্গ মন্ডল, আমার ভালো বন্ধু গৌরাঙ্গ মন্ডল আসলেন। রাখি, এরা সব পূর্ব বাংলার মানুষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিনম্র শ্রদ্ধা। আর লাইভটা আজকে এই লাইভটা আমার আমার মার জন্যই থাক, মাকে উৎসর্গ করলাম। মা গৌরী দেবলক্ষ্মীকে এই লাইভটা উৎসর্গ করলাম, আমার লাইভটা মাকে নিয়ে যত কথাবার্তা, যত মান অভিমান খুব সব মায়ের পায়ে ঢাললাম। মার, আচ্ছা, আরেকটা কথা আছে এখানে বলতে হবে, মার কিন্তু সব বড় সন্তান আমি, আমার মার বাবার কিন্তু সব বেসিক্যালি, কিন্তু আমি আমার মাও দেখেন, মার মন মানসিকতা একটু তুলে ধরি, বেসিক্যালি কিন্তু আমার মার চিরশত্রু আমি। কারণ আমার মার অন্যরা সবাই খুব প্রিয়, আমার মা কিন্তু আমাকে দেখতে পারে না, কিন্তু আমার মার এইগুলা গেটে গেটে আমিই বাইর করি। মা কিন্তু বেসিক্যালি আমাকে দেখতে পারে না, মার কিন্তু কম্পিটিটর আমি। সে তার কম্পিটিটর মনে করে আমাকে, এবং সে আমাকে দেখতে পারে না, কিন্তু তার এইগুলা খুঁটে খুঁটে আমি বাইর করি। দেখতে পারবো না আর কেন? তার যে সন্তানগুলো নিষ্ক্রিয়, চুপচাপ, আরো 3টা মেয়ে, তারপরে তার দেবরের ছেলে মেয়েগুলা, তারপরে তার ছেলে, ওরা সবাই তার প্রিয়। আর আমি এরম অফসাইডে, কারণ আমি যে বলে ফেলি সবকিছু আমাকে করায়। মা বাবা কিন্তু 34 বছর মারা গেছেন, আমার মা কিন্তু সব আমার গাড়ে বন্দুক রেখে সব করাই নিছে, নেওয়ার পরেও একটা সহ্য করতে পারে না আমাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে আমি মানুষটাই ভালো না ভাই, কি আর করা বলেন, এই আমি সময়টা মানুষটাই এরকম। এই সময়টা একটু কাটলো, ভালো লাগছে, এগুলো তো আর ভালো। আমার মা না সকাল বিকাল ফোন দিয়ে আমি আসার জন্য, কিছু বুঝতে চায় না। আর আমার মা না আমার বাসায় যায় না, আমি কত করে বলছি চলো চলো চলো, না, সে নড়তেই চায় না, সে নড়তেই চায় না, এমন আলসি। শুধু সৌন্দর্যতে ঠিক আছে এখনো নজর। তো রাখি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার মাকে আপনারা একটু উপদেশ দিয়ে বুঝাবেন যে আমার বাসায় যাওয়ার জন্য, ওখানে হারমোনিয়াম টারমোনিয়াম সব আছে, সে যাইতেই চায় না। সবাই ভালো থাকুন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই থাকো দেখবেন। ভালো, সবাই ভালো থাকো। সবার জন্য একটু কিছু, তুমি একটু কিছু বলো, একটু কিছু শেষ কথা বলে ফেলো। সবার সাথে কি চাও তুমি? আজকে একটু যোগাযোগ থাকায় আহ, আমার খুব আনন্দ লাগছে, আর খুব ভালো বাংলাদেশ লাগছে। তোমার দেশ এই সম্পর্কে কিছু সুযোগটা বলবা? তো পাই না সব ও সময়। মাই গড, তুমি তো অখণ্ড ভারতের সন্তান।
42 জন্ম, 42-এ জন্ম তোমার, হ্যাঁ, না 39-এ, থেকে সব তাই 42-এ না 39-এ তোমার জন্ম। তারপরে তুমি আবার পাকিস্তানের নাগরিক, হ্যাঁ, তারপরে আবার বাংলাদেশের নাগরিক, নাগরিক, তারপরে এখন তুমি আমেরিকান নাগরিক। নাগরিক। ও মাই গড, তো তুমি বললে তো একটা দেশ না, বিভিন্ন দেশ নিয়ে বলতে হবে। তো বাংলাদেশের মানুষকে নিয়ে কিছু বলো, যে সবার জন্য সহনশীলতা আসে, এটা বলো। কি বলবো, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই পড়াশোনায় মন দাও, পড়াশোনায় সহনশীলতা অর্জন করো। আর আমার এটাই। বাবা কি বলতেন, সবাইকে শিক্ষিত হতে হবে। ঠিক তো। দেশ শিক্ষিত না হই, মানুষ শিক্ষিত না হইলে দেশ, মানুষ শিক্ষিত হয়, শিক্ষা এটা হয়। বাবার মুখের বাণী ছিল না, তোমার সব বাবা, সময় বলতেন। তোমার বাবা খুব ভালো মানুষ, জ্ঞানী মানুষ ছিলেন। না, সবসময় এটা বলতেন না যে মা জাতি শিক্ষিত না হইলে দেশ শিক্ষিত হবে না। শিক্ষিত হয় না। এইটাই তো বাবার মূল মন্ত্র ছিল। তো সবাই ভালো থাকুন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লাইভটা এখানেই শেষ করছি। বিনম্র শ্রদ্ধা আমার, সবাইকে বিনম্র শ্রদ্ধা। আমার শ্রদ্ধা নেন ভাই, আমার শ্রদ্ধা নেন, আমার সব নেন, কিন্তু আপনারা আমাকে কিছু দিয়েন না, আচ্ছা, ওখানেই রাখো, থাকেন। সবাই ভালো থাকো। না দিয়ে আপনি নিজেও সংকুচিত হচ্ছেন, আপনার পরিবার, সন্তান সন্ততি, দেশটাকে সংকুচিত করছেন, যে যেখানে আছেন। শিপ্রা দাস দেখছেন, শিপ্রা দাস, শিপ্রা দাস আসছে। বুন্নু এখন লাস্ট সময় আসছে, আমি এখনই কেটে দিচ্ছি বুন্নু, অনেকক্ষণ হয়ে গেছে। মাও কিছু চা খেয়ে আমরা বসে গেছি, মাও ব্রেকফাস্ট করবে, আমিও ব্রেকফাস্ট করবো। মা তার আমি সেজবুনের বাসায় আসছি, ওখানেই মা আছে এখন। আমার বাসা থেকে 25 মিনিটের পথ।